বাংলাদেশের উপর দিয়ে যদি ভারতের ট্রেন যায় তাহলে বাংলাদেশ কোন কোন ক্ষতির সম্মুখীন হবে, আর যদি বাংলাদেশ সরকার এই চুক্তিকে ক্যান্সেল করে দেয় তাহলে ভারতের কোন কোন ক্ষতিগুলো হবে সেগুলো আজকের এই ভিডিওর মধ্যে জানাবো। বন্ধুরা, আমরা জানি যে ভারতের সবচেয়ে বড় দুশ্মন যে দেশটি হচ্ছে সেটা হচ্ছে চায়না। আর এই চায়না কখনোই চাইবে না যে বাংলাদেশের উপর দিয়ে ভারতের ট্রেন যাক, কারণ যে পশ্চিমবঙ্গের শিলিগুড়ি যেখানে আছে সেখানে চিকেন নেক আছে, সেখানে এমন একটা জায়গা আছে সেই জায়গায় প্রায় 3টি দেশের বর্ডার একসাথে আছে। আর সেটাকে যদি কেটে দেওয়া হয় তাহলে ভারতের প্রায় 7টি রাজ্য একেবারে ছিন্ন হয়ে যাবে ভারত থেকে। তাই ভারতের সরকার ওটাকে মজবুত করার জন্য বাংলাদেশের উপর দিয়ে ট্রেন নিয়ে যাচ্ছে। বন্ধুরা, যদি এই ট্রেন চালু হয়ে যায় তাহলে বাংলাদেশের কোন কোন ক্ষতিগুলো হবে সেগুলো আমি আপনাদেরকে এখন বলবো। ভারত চট্টগ্রাম ও মংলা সমুদ্র বন্দর ব্যবহার করছে। সড়কপথে ভারতীয় গাড়ি বাংলাদেশের এক পাশ দিয়ে ঢুকে আরেক পাশ দিয়ে বের হয়ে যাচ্ছে। সর্বশেষ পদ্মা সেতু হয়ে ভারতীয় ট্রেন তাদের পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোতে যাওয়ার জন্য 1000 কিলোমিটারের রেল করিডোরের চুক্তিও হয়ে গেছে। অথচ বাংলাদেশ থেকে নেপালের দূরত্ব মাত্র 18 কিলোমিটার এবং ভুটানের দূরত্ব মাত্র 40 কিলোমিটার হওয়া সত্ত্বেও আজ পর্যন্ত ভারত সামান্য এই ট্রানজিটটুকুই দেয়নি। এতদিন ট্রান্স এশিয়ান রেলওয়ের আওতায় বাংলাদেশ, ভারত, নেপাল, ভুটান, মিয়ানমার একই রেল নেটওয়ার্কে যুক্ত হবে এমন কথা শোনানো হলেও দিন শেষে শুধু ভারতকে তার চাহিদা মতো ট্রেন চালানোর সুযোগ করে দেওয়া হয়েছে। বন্ধুরা, আগে যে ট্রেনগুলো বাংলাদেশের উপর দিয়ে যেত সেই ট্রেনগুলো যখন ভারত থেকে বাংলাদেশে আসতো তারপর সে তার ইঞ্জিনকে পরিবর্তন করে নিত এবং বাংলাদেশের ইঞ্জিন জুড়ে নিত। তারপর বাংলাদেশের ইঞ্জিন সহ সে বাংলাদেশের উপর দিয়ে চলাচল করতো। আবার যখন সে ভারতে ফিরে যেত তখন সে ভারতের ইঞ্জিন জুড়ে নিত। বন্ধুরা, এই রকমের প্রায় 3টি ট্রেন চলে এবং 2টি মালবহ একেবারে বহন করার 2টি ট্রেন চলে। তো বন্ধুরা, যে ট্রেনটির এখন চুক্তি হয়েছে সেই ট্রেন লাইনগুলো যদি এখন চালু হয়ে যায় তাহলে বাংলাদেশের উপর দিয়ে যে ট্রেনগুলো চলাচল করবে তাহলে কোনো ইঞ্জিন পরিবর্তন করার একেবারে প্রয়োজন নেই। বন্ধুরা, আমরা জানি যে ভারতের এমন এক জায়গা আছে পশ্চিমবঙ্গ থেকে যখন ত্রিপুরার মধ্যে কোনো বাণিজ্যিক করার জন্য কোনো মালবাহী ট্রেন এবং কোনো যাত্রীবাহী ট্রেন যায়, সেই ট্রেনটিকে যাবার জন্য অনেক সময় লেগে যায়, প্রায় 36 ঘন্টার বেশি সময় লেগে যায়। কিন্তু যদি বাংলাদেশের উপর দিয়ে পশ্চিমবঙ্গ থেকে একেবারে ত্রিপুরায় ডাইরেক্ট ট্রেন যায় সেই ট্রেনটি প্রায় 7 থেকে 8-9 ঘন্টার মধ্যে পশ্চিমবঙ্গ থেকে পৌঁছে যাবে। अगर आपको पहले कोलकाता से अगरतला जाना पड़ जाता तो आपको इस रास्ते के थ्रू 36 घंटे तक लग जाते, पर अब आप सिर्फ 10 घंटों में कोलकाता से अगरतला जा सकते हैं, वो भी ट्रेन में बैठकर बांग्लादेश के बीचों बीच से। दरअसल रिसेंटली पीएम मोदी जी द्वारा अखौरा से अगरतला रेल प्रोजेक्ट को लॉन्च किया गया। इस 12.2 किलोमीटर के रेल लिंक में से 5.4 किलोमीटर इंडिया एंड 6.7 किलोमीटर बांग्लादेश ने कंप्लीट करवाया है और इस प्रोजेक्ट के कंप्लीशन से ये पूरा रेलवे लिंक कंप्लीट हो गया। এই সুবিধাগুলো তো ভারত পাচ্ছে, কিন্তু বাংলাদেশকে যে সুবিধাগুলো ভারত দেবে বলেছিল তার মধ্যে একটা হচ্ছে যে বাংলাদেশও বলেছিল যে আমি রেল লাইন করবো। সেই রেল লাইনটি হচ্ছে সে ভারতের থেকে সুবিধা চেয়েছিল যে ভুটানের সাথে এবং নেপালের সাথে সে সরাসরি ট্রানজিট করবে, কিন্তু ভারত এটা দেবী বলে যাচ্ছে এখনও পর্যন্ত দেয়নি। দ্বিতীয়ত ভারত আরেকটি সুবিধা বাংলাদেশকে দেবে বলেছে, সেটা হচ্ছে যে বাংলাদেশ থেকে অনেক মানুষ কম পয়সায় চিকিৎসা করার জন্য ভারতের মধ্যে গিয়ে থাকে। তো ভারত আরেক সরকার এর জন্য এই মেডিকেল ভিসা দেওয়ার কথা বলেছে বাংলাদেশ সরকারকে। ভারতের নরেন্দ্র মোদী সরকারের করা এমন কিছু কাজ আছে যেটা বাংলাদেশের মানুষকে অনেক কষ্ট দেয়। তার মধ্যে প্রথম হলো তারা পেঁয়াজকে বন্ধ করে দিয়েছিল। এমন সময় পেঁয়াজকে বন্ধ করে দিয়েছিল যার কারণে বাংলাদেশের মধ্যে পেঁয়াজের দাম একেবারে চড়া হয়ে গিয়েছিল। দ্বিতীয়ত বর্ষার সময় ভারত সরকার তারা বর্ষার পানিকে এমনভাবে খুলে দেয় বাংলাদেশের মধ্যে যার কারণে বাংলাদেশের মধ্যে বড় বন্যা দেখা দেয় এবং অনেক ঘরবাড়ি ডুবে যায়। তৃতীয়ত বাংলাদেশ থেকে এমনভাবে কষ্ট দেয় গ্রীষ্মের সময় যখন বাংলাদেশের অনেক পানি প্রয়োজন, সেই সময় ভারতের সরকার মোদী সরকার পানি আটকে দেয়। বন্ধুরা, চতুর্থত যে ভারতের যেটিতে অনেক অসন্তুষ্ট বাংলাদেশ সরকার বাংলাদেশের মানুষরা, সেটা হচ্ছে সীমান্ততে বিএসএফের গুলিতে অনেক বাংলাদেশের মানুষ নিহত হয়। 22 সালের সেপ্টেম্বরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরের সময় দুই দেশের এক যৌথ বিবৃতিতে বলা হয়েছিল ভারতের স্থলবন্দর, বিমানবন্দর ও সমুদ্রবন্দর ব্যবহার করে নেপাল ও ভুটানে পণ্য রপ্তানিতে বাংলাদেশকে বিনা মাশুলে ট্রানজিট দেওয়ার প্রস্তাব দিয়েছে ভারত। কিন্তু বাংলাদেশের ব্যবসায়ীরা জানিয়েছেন এখনো পর্যন্ত নেপাল, ভুটানে সেই ট্রানজিট সুবিধা পাওয়া যাচ্ছে না। ভারতের সাথে বিদ্যমান বড় বাণিজ্য ঘাটতি, তিস্তা সহ 53টি অভিন্ন নদীর পানি বন্টন বিষয়ে সুরাহা না হওয়া, সীমান্তে হত্যা, শূন্যতে নামাতে না পারা সহ বিভিন্ন ক্ষেত্রে ভারতের সাথে সন্তোষজনক সমঝোতা না হওয়ায় বাংলাদেশে ভারতের ট্রানজিট সম্পর্কে নেতিবাচক দৃষ্টিভঙ্গি ক্রমেই বাড়ছে। বাংলাদেশের হালত একেবারে হায়দ্রাবাদের মতো হবে না তো? হায়দ্রাবাদ এখন ভারতের মধ্যে পড়ে, কিন্তু 1947-এর সময় তার আগে হায়দ্রাবাদ একটা রাজার রাজ্য ছিল। সেই রাজ্যটি তারা মুসলিমরা থাকতো, কিন্তু সেটা ভারতের মধ্যে যেতে চায়নি। তারা বলেছিল যে তারা আলাদা রাজ্য বানাবে, তারা বলেছিল, এবং গুজরাটের জুনাগড় বলেছিল এবং জম্মু কাশ্মীর তারাও বলেছিল, কিন্তু জম্মু কাশ্মীররা ভারতকে সাইন করে দিয়েছিল। কিন্তু হায়দ্রাবাদের রাজার উপর প্রেসার দেওয়া হয়েছিল ভারতের রাজার থেকে, সেই প্রেসারের কারণে হায়দ্রাবাদকে একেবারেই ভারতের মধ্যে অন্তর্ভুক্ত করে নেওয়া হয় এবং গুজরাটের জুনাগড়কেও অন্তর্ভুক্ত করে নেয়। কিন্তু বন্ধুরা, বাংলাদেশকে ভারত কিভাবে অন্তর্ভুক্ত করবে সেটা কখনো সম্ভব নয়। কিন্তু বাংলাদেশের আশেপাশে যে দেশগুলো আছে, ভারত তো আছে এবং বাংলাদেশের নিজস্ব সমুদ্রপথ, নিজস্ব বন্দরও আছে, তাই বাংলাদেশের সাথে ভারত এটা কখনো করতে পারবে না। এখানে ট্রেন পড়ানোর রাজনীতি আছে বিএনপি আওয়ামী লীগের মধ্যে।
শেখ হাসিনা, শেখ পরিবার আর আওয়ামী লীগ বাংলাদেশ না। বাংলাদেশ অনেক বড়, 20 কোটি মানুষের বাংলাদেশ, মুক্তিযোদ্ধাদের বাংলাদেশ। তাই দিল্লিকে আমরা বলছি, আপনি হাসিনার উপরে ভোট দিয়ে যা কিছু চান নিতে পারবেন, কিন্তু দীর্ঘমেয়াদে জনগণকে খেপিয়ে সেটা আপনি রাখতে পারবেন না। স্লিপার খুলে ফেলা, ট্রেনের লাইন উঠায় দেওয়া, আগুন দিয়ে ট্রেনের বগি পড়ায় দিয়ে মানুষ মেরা ফেলা, এই রাজনীতি বাংলাদেশে আছে। আপনি 800 কিলোমিটার রাস্তা ট্রেন নিয়ে যাবেন এখান থেকে নিরাপদে? এটা প্র্যাকটিক্যালি সম্ভব? বাংলাদেশের মানুষকে খুশি না করে একটা অগণতান্ত্রিক রাজ্যের সাথে, মুখ্যমন্ত্রীর সাথে চুক্তি করে? অসম্ভব ব্যাপার, হইতেই পারে না। কানেক্টিভিটি হইতেই পারে। আমিও নেপালে যেতে চাই শিলিগুড়ি দিয়ে, আমিও উত্তর দিনাজপুর হয়ে আমি ভুটানে যেতে চাই, আমার ট্রাক যেতে চায়, ব্যবসা করবে, পেঁয়াজ আনবে, বিদ্যুৎ আনবে। আপনিও বাংলাদেশের উপর দিয়ে যান, ত্রিপুরা যান, কুমিল্লা হয়ে, আমার কোনো সমস্যা নেই। কিন্তু শুধু আপনি নেবেন, আমি কিছু পাবো না, আমি দেবো না, এটা তো চুক্তি হতে পারে না। আপনি বার্মা থেকে গ্যাসের পাইপলাইন নিয়ে যাবেন বাংলাদেশের উপর দিয়ে, কিন্তু বার্মা গ্যাস আবার আমাকে বিক্রি করতে পারবে না, সেটা কেমন কথা বলি? আপনার নিজের ইতিহাস থেকে আপনি শেখেন। শ্রীলঙ্কার দিকে তাকান, যাচ্ছে তাই করেছেন শ্রীলঙ্কাতে। তামিলদেরকে ফান্ডিং করে, অস্ত্র দিয়ে দেশকে অরাজক করে ফেলছিলেন। সেই শ্রীলঙ্কাতে আপনাদের অবস্থা কি আছে? নেপালের দিকে তাকান, যে নেপালের শতভাগ ব্যবসা বাণিজ্য সবকিছু আপনারা নিয়ন্ত্রণ করেছেন, সে নেপাল আজকে আপনাদেরকে 2 পয়সার দাম দেয় না। মালদ্বীপের দিকে তাকান, আপনার সেনাবাহিনীকে সেখান থেকে বের করে দেওয়া হয়েছে মিলিটারি বেস। তাহলে আপনার প্রতিবেশীর দিকে আপনি তাকান, যে আপনার এই ফরেন পলিসিগুলো ওয়ার্ক করছে না। সো ফর গডস সেক, কাম ব্যাক টু ইউর কমন সেন্স। এর জন্য দিল্লিকে বলছি, বাংলাদেশের 20 কোটি মানুষের সাথে বেইমানি করে, শুধুমাত্র একটা করদ রাজ্যের মুখ্যমন্ত্রীর উপর ভরসা করে যদি আপনারা মনে করেন যে আপনারা 800 কিলোমিটার রাস্তা, 1000 কিলোমিটার রাস্তা বাংলাদেশের বুকের উপর দিয়ে চলে যাবেন, বোকার স্বর্গে বাস করছেন। শুধু বাংলাদেশের আভ্যন্তরীণ রাজনীতি দেখেন। আমরা কানেক্টিভিটির বিপক্ষে না, কিন্তু সেই কানেক্টিভিটি মিউচুয়াল ইন্টারেস্টের উপর ভিত্তি করে হইতে হবে। এটা একপাক্ষিক হলে দিল্লিকে মনে রাখতে হবে আপনার নিজের ইতিহাস সাক্ষী। এটা আপনি ডিসফাংশনাল হয়ে যাবে, এটা আপনি মেনটেন করতে পারবেন না। চুক্তি শেষ না, লং টার্মে এই স্বার্থ ধরে রাখাটা হলো বড় চ্যালেঞ্জ। বলছি যে আমাদের রক্তাক্ত স্বাধীনতার ইতিহাসকে কোনোভাবে ছোট করবেন না। আমরা রক্ত দিয়ে দেশ স্বাধীন করেছি, কারণ দান সদকার বাংলাদেশ না, কোনোভাবে ছোট করবেন না। এবং এটা কারো দান সদকার মাল হিসাবে আসে নাই, এটা রক্ত দিয়ে কিনতে হয়েছে এই দেশটাকে। এবং বাংলাদেশের মানুষ, বাঙালিরা ভুলে যায় নাই 1757 সালের সেই মির্জাফরের ইতিহাস, ঘসিটে বেগমদের ইতিহাস। অতএব যেই রক্ত দিয়ে বেইমানি করে দেশ হারানো হয়েছিল, সেটা লড়াই করে রক্ত দিয়ে আবার দেশটাকে উদ্ধার করতে হয়েছে। অতএব উত্তর খুব পরিষ্কার, বাংলাদেশ রাষ্ট্রের স্বাধীনতার সার্বভৌমত্ব বিক্রি করা হয় নাই এবং করা হবে না। এটাকে বাংলাদেশের মানুষ 71 সালে এটা সমাধান দিয়ে দিয়েছে এবং 47 হয়ে গেছে। অতএব বাংলাদেশের মানুষ 47 সালে এবং 71 সালের দুইটা লড়াইয়ের মধ্য দিয়ে তারা যে রাষ্ট্র করেছে, সেটার মধ্য দিয়ে এই প্রশ্ন উত্তর দিয়েছে যে আমরা একটা স্বাধীন রাষ্ট্র সার্বভৌমভাবে বাঁচিয়ে রাখার জন্য করেছি এবং এটা থাকবে। অতএব এই বাংলাদেশ বিক্রি হইতে দেওয়া যাবে না এবং হবে না ইনশাআল্লাহ। আজকের এই ভিডিওর মধ্যে আপনারা সম্পূর্ণ তথ্যটি জানতে পেরে গেছে যে বাংলাদেশের উপর দিয়ে ট্রেন গেলে ভারতের কী হবে। বন্ধুরা, ভিডিওটি ভালো একটা লাইক করবেন, কমেন্টে অবশ্যই জানিয়ে দিতে ভুলবেন না। ধন্যবাদ, ভালো থাকেন, সুস্থ থাকেন।